সরকারের ৩ মাসের মাথায় মন্ত্রিসভার আকার বৃদ্ধির গুঞ্জন। মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার আলোচনায় ৮ নেতা, পুনর্বণ্টন হতে পারে দপ্তরও। সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন তো কোনো বিচিত্র কোনো ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল উত্তর খান দক্ষিণ খানবাসীর ভোগান্তি বাড়াচ্ছে সড়ক ও ড্রেনেজ সংস্কার কাজের ধীর গতি। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। বৃষ্টি হলে চরম অবস্থা, কারণ হাঁটু সমান পানি থাকে। এই যে ড্রেনগুলো, এগুলো একটা রিস্ক, একটা হ্যাজার্ড। মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না, রাস্তার কি অবস্থা দেন। নাটোরে কোরবানির গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, প্রস্তুত চাহিদার দ্বিগুণ গবাদি পশু, ভিড় বাড়ছে পাইকারি ব্যবসায়ীদের। সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুগুলো তৈরি করি, এই জন্য চাহিদা ব্যাপক। অন্য দেশ থেকে গরু অবৈধভাবে হোক বৈধভাবে হোক আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশের খামারিরা এত ক্ষতিগ্রস্ত হবে যে এই ক্ষতি কোনোদিনই পূরণ করতে পারবে না। ঈদের আগে জমজমাট রাজধানীর মশলার বাজার। আলু বোখরা বিক্রি হচ্ছে রেকর্ড দামে। যুদ্ধের কারণে আমদানি পর্যায়ে খরচ বৃদ্ধির অজুহাত। সবকিছু তুলনামূলক এই বছরের আপনার বাজার খুবই কম। আলু বগেরা আগের তুলনায় গতবারের তুলনায় ডাবল বাড়ছে, মোটামুটি ডাবল অনেক বাড়ছে। যুদ্ধের করতে গিয়ে কিছু কিছু ঘাটতি ওরা দেখায় আমাদেরকে মার্কেটে আসলে। বোরো ধান কাটার মৌসুমে ভারী বৃষ্টিতে তলিয়েছে বাগেরহাটের নিচু এলাকা। শ্রমিক সংকটে পুরুষের সাথে মাঠে নেমেছে নারীরাও। কাটা ধান পানিতে ভিজে নষ্টের শঙ্কা। নরসিংদী চরাঞ্চলে মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। দীর্ঘ ৯ বছর পর চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাল শি জিনপিং এর সাথে বৈঠক। আলোচনায় হরমুজ প্রণালী ইস্যুতে চাওয়া হতে পারে বেইজিং এর সহায়তা। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজের সঙ্গে রয়েছে মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জোরালো হচ্ছে মন্ত্রিসভার আকার বাড়ানোর গুঞ্জন। এই প্রসঙ্গে যমুনা টেলিভিশনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদল আসতে পারে, তবে আকার কেমন হবে কিংবা কবে নাগাদ সিদ্ধান্ত চূড়ান্ত হবে তার সুনির্দিষ্ট তথ্য জানাতে রাজি হননি বিএনপি নেতারা। মন্ত্রিসভা নতুন সদস্য হিসেবে আলোচনায় নাম আসছে কয়েকজন সংসদ সদস্য ও সিনিয়র নেতার। আরিফিন শাকিলের রিপোর্ট। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে প্রথমবারের মতো সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ মাসের মাথায় সরকারের অভ্যন্তরে জোর আলোচনা। মন্ত্রিসভার কলেবর বাড়াবেন সরকার প্রধান, এমনকি রদবদল আসবে মন্ত্রীদের দপ্তরে। যদিও এ নিয়ে কথা বলতে রাজি হননি ক্যাবিনেটের বর্তমান সদস্যরা। আমাদের নলেজে নাই কি হবে না হবে, ফেসবুকে ভেসে বেড়াচ্ছে অনেক মন্ত্রী হবে, অনেক রিশাফল হবে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে এখন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছেন ৮ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী। তাদের উপর কাজের চাপ কমানো ও সরকারের কাজে গতিশীলতা আনতে ৩ থেকে ৫ জন নতুন মুখ বিবেচনা করা হচ্ছে। এটা কোনো বিচিত্র ব্যাপার না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন তো কোনো বিচিত্র কোনো ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মানে এই না আর কি যে এটা হবেই বা এখন হবে বা তখন হবে, এগুলো কিছু বলার ক্ষমতা একমাত্র বোধহয় প্রধানমন্ত্রীর আছে, আর কারো নাই। মাননীয় প্রধানমন্ত্রী যখন উপযুক্ত বিবেচনা করবেন, কাউকে দায়িত্ব দিতে পারেন, কারোর কাছ থেকে দায়িত্ব নিয়ে নিতে পারেন। এই আলোচনায় আছেন সংসদ সদস্য আব্দুল মঈন খান, বরকতুল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদুল্লাহ, বিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সেলিমা রহমান ও টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ৪৬ সদস্যের মন্ত্রিসভা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে তা বেড়ে দাঁড়ায় ৬০ জনে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। তিলোত্তমা ঢাকা ২ কোটির বেশি মানুষের আবাস।
এই মহানগরে যারা বসবাস করেন এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তে ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি কেমন আছি ঢাকায়। আজ থাকছে উত্তরখান ও দক্ষিণ খানের খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার খবর। এমনিতেই এই এলাকায় দুর্ভোগে শেষ নেই বাসিন্দাদের। নতুন করে ভোগান্তি বাড়িয়েছে বিভিন্ন সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ। ফয়সাল মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন নাহিদ ইসলাম। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু পরিবর্তন হলেও সড়কের এই করুণ চেহারা যেন বদলায় না। শুকনো মৌসুমে ধুলোর রাজ্য, আর বাকি সময়ে কাদা পানিতে চলাচল দায়। অথচ এই পথের দুপাশেই কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ আর গণকবরস্থান। কিছু দূর এগুলেই দক্ষিণখান থানা। খানাখন্দের এই সড়ক ধরে কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াত। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। বৃষ্টি হলে চরম অবস্থা, কারণ হাঁটু সমান পানি থাকে। এই যে ড্রেনগুলো, এগুলো একটা রিস্ক, একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ড দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ড্রেনে পড়ে যায়, রিক্সা উল্টে যায়। কলেজ আসতে অনেক লেট হয়, আর বৃষ্টি পড়লে তো রাস্তাতে চলাচল করাই যায় না। সমস্যা শেষ নাই, মানুষের যে কি পরিমাণ ভোগান্তিতে আছে এটা বলে শেষ করা যাবে না। একই চিত্র এয়ারপোর্ট রোডের পশ্চিমের এলাকা বাউনিয়ায়। 2016 সালে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছিল এই এলাকা, কিন্তু বছর জুড়ে সড়ক খোঁড়াখুড়ি আর সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। আমাদের বাউনিয়ার রাস্তাটা যেন অতি শীঘ্রই ভালোভাবে সুন্দরভাবে ড্রেন রাস্তাটা করে দেয়, আমরা পানিতে ডুবে থাকি। এত সরকার গেল, আজও পর্যন্ত এই রাস্তার কোনো হয় না। যত লোককে জিজ্ঞেস করে না, আজীবনই এই রাস্তা এরকম। গতকালকেও দেখছি কয়েকটা গাড়ি উল্টে যেতে, তো আসলে এইটাতে নজর দেওয়ার মনে হয় কেউ নেই। এমনিতেই তো আমরা ভোগান্তির মধ্যে আছি, তো আবার এখানে ওয়াসার লাইন ঢুকায়, গ্যাসের লাইন ঢুকায়, বেহাল অবস্থা। দক্ষিণখান ও উত্তরখান সহ ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়নে 2022 সালে একটি প্রকল্প নেওয়া হয়, কিন্তু আজও সেই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর এই অঞ্চলে শুরু হয়েছে উন্নয়ন প্রকল্প, তবে সেই উন্নয়নের ফলে খুশির পরিবর্তে চরম দুর্ভোগ নিয়ে এসেছে এই অঞ্চলের মানুষের মাঝে। তারা বলছেন এর অন্যতম কারণ প্রকল্পের ধীরগতি। এই তো আজকে পরীক্ষা ছিল, আজকে আবার লেট হয়ে গেছিলাম, 1 ঘন্টা লাগছিল আসতে। সবসময় মানে কাজটা শুরু করা হয়, কিন্তু কোনো সময় কাজের ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। প্রায় 2-3 বছর ধরে রাস্তা প্রত্যেকটা কাটে কাটে একটু হালাইতো। 7 দিন কাম করলে 12 দিন কাম করে না, মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না। রাস্তার কি অবস্থা দেন? আমাদের কাজ চলমান, কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে পারতেছি না। এখন কাজ চলতেছে, যে সমস্যা আছে সমস্যার সমাধান করেই তো কাজ করতেছি আমি। জনভোগান্তি কমাতে ঘনবসতিপূর্ণ এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার তাগিদ এই নগর পরিকল্পনাবিদের। প্রকল্পের মেয়াদ শেষ, এখনো প্রকল্প হলো না, তার মানে কি মানুষের সাফারিংসটাও ক্রমান্বয়ে বাড়ছে। বর্ষায় তো একদমই এই এলাকার মানুষজন আসলে কোনোভাবেই এখানে বাঁচা বা চলাচলের মতো কোনো পরিবেশ নাই। তাহলে এই ধরনের এলাকায় যখন আমরা প্রকল্প নিব, সর্বোচ্চ প্রাধিকার থাকা উচিত যথাসময়ে শেষ করা। এত যখন সমস্যা, সমাধানের দায়িত্ব কার? কি বলবেন নগর অভিভাবক? ধীরগতি মাঝে মাঝে হয় না সেটা আমি বলবো না, এটা একটা কর্মযোগ্য, এখানে একটা বিশাল আর্থিক একটা ফান্ডের প্রয়োজন আছে। ফান্ড সম্বন্ধে আপনাদের অবগত আছেন, সেই সমস্যাটাকে নিয়ে আমরা মোকাবেলা করছি, আশা করছি এটা কেটে যাবে। ডিএনসিসির নতুন এলাকাগুলোতে উন্নয়ন ত্বরান্বিত করতে নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও রাজস্ব পরিশোধের আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দেশে হাম ও উপসর্গে কিছুতেই ঠেকানো যাচ্ছে না মৃত্যু। প্রতিদিনই প্রাণ যাচ্ছে শিশুদের, থামছে না সন্তানহারা বাবা মায়ের কান্না। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই স্বজনদেরও। দেশজুড়ে ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাবে নাকাল ছোট্ট শিশুরা। আমার মেয়ের কথা সামনে মনে করলেই কান্দ নেই। আমি আমার মেয়ের কথা মিশার সামনে আনতেই পারি, আমার খুব কষ্টে একটা মেয়ে।
বরগুনা সদরের উত্তর লাকুরতলা গ্রামের রবিউল সাথী দম্পতি বিয়ের 4 বছর পর কোল আলো করে আসে এক কন্যা সন্তান। কিছুদিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা দেয়া হয় নিউমোনিয়ার। দ্বিতীয়বার অসুস্থ হলে হামের উপসর্গ আর অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠান চিকিৎসকরা, কিন্তু বাঁচানো যায়নি ছোট্ট ফাতেমাকে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে অসীম শূন্যতা। ভর্তি দেওয়ার পর কয় হামের লক্ষণ বলার পরে বরিশাল রেফার করছে। এই জায়গায় নিয়ে গেছি, নেওয়ার পরে 6 দিন ছিলাম। 6 দিনের দিন আমার বাচ্চা মারা গেছে। যে কিভাবে মরলে, ও কি করে গেলে, কত কষ্ট পাইলে, ও ছোট মানুষ এত কষ্ট কে পাইলে। পাশের গ্রামের জাকির ময়না দম্পতির 13 মাস বয়সী সন্তান জুরাইসও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। প্রচণ্ড জ্বর নিয়ে বরগুনা সদর হাসপাতালে 8 দিন চিকিৎসার পর পাঠানো হয় বরিশালে। সেখান থেকে ঢাকায় নিতে বলেন চিকিৎসকরা। শেষমেশ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায় হামে আক্রান্ত শিশুটি। আমরা বলছি ঢাকা বরিশাল নিয়ে যাম, সে বলছে না, এই জায়গায় সুস্থ হইবে। পরে যখন 8 দিন বয়স হয়ে গেছে, ওই সময় বেশি অসুস্থ হয়ে গেছে, শ্বাস বাড়ছে, গায়ে র্যাশ উঠছে। আমার যে লক্ষণগুলো সবকিছুই তার সে দেখছে নিজের চোখে, হেয়ে পর সে ব্যবস্থা করতে পারে নাই। হেয়ে পর ঢাকাতে মৃত্যুর পরে জানা গেছে যে হাম হয়েছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বাঁচানো যায়নি চাঁদপুরের ফরিদগঞ্জের 4 মাস বয়সী নুসাইবাকেও। টানা 12 দিন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছিল হামে আক্রান্ত শিশুটি। গত 28 এপ্রিল মৃত্যু হয় নুসাইবার। বাবা প্রবাসে থাকায় সন্তানহারা মাকে আগলে রাখছেন স্বজনরা। আইসিইউ যারা ঢুকায় তারে আর জীবিত বের করে না। 2টা বা 3টা বাচ্চারা দেখছি জীবিত বের করছে, আর সবগুলো বাচ্চা মৃত। আইসিইউর ভিতরে থেকেও তো আমাদের প্রায় 8 লাখ খানিকের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। এই নানাজপুরের লেগে কত কিছু করছে, আর এই নানাজপুর গেছে গিয়া আমার নাতিনরা আমি জানাফানা করে চিকিৎসা করাইছি, পারলাম না তো 4 লাখ টাকার মতো খরচ হয়েছে, সিটাঙ্গা নিয়েছি, চাঁদপুরে নিয়েছি। কত টাকা যদি আমি ঠেকাটা দিত তাহলে আমার নাতিনটা কত না আল্লাহ বাঁচা থাকতে বলে। দেশে ছোঁয়াচে এই রোগটিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই কোল খালি হচ্ছে মায়েদের। এমন অবস্থায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। 5 তারিখ থেকেই আমাদের এখানে টিকা কার্যক্রম শুরু হয়েছে, যদিও 5 তারিখ থেকে, বাট আমরা তার আগে থেকেই টিকা কার্যক্রম শুরু করেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 97,000-এর মতো, আমরা প্রায় 95%-96% বাচ্চার মতো আমরা টিকাতে আওতায় নিয়ে আসতে পেরেছি। খিঁচুনি থাকে বা শিশু খেতে পারে না বা সবকিছু বমি করে ফেলে দেয়, এরকম কিছু বিপজ্জনক লক্ষণ থাকলে তাহলে আমরা বলি যে হাসপাতালে নিয়ে আসতে সদর চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করতে। স্বাস্থ্য বিভাগের হিসাবে প্রাদুর্ভাব শুরুর পর হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণ গেছে 4 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই শিশু। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেশজুড়ে হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বাড়ছে সংক্রমণও। এতে উদ্বিগ্ন রোগীর স্বজনরা। হামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমির, আপনি যেখানে রয়েছেন নীলফামারী, সেখানে হামের প্রকোপ এখন কেমন? হাসপাতালে আজকে নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছেন কিনা? যদি ভর্তি হয়ে থাকে তবে কতজন রোগী আজকে ভর্তি হলো? ধন্যবাদ আপনাকে। প্রথমে ভালো একটি তথ্য দিয়ে শুরু করতে চাই। নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে এই পর্যন্ত কোনো মৃত্যুর কিন্তু আমরা খবর পাইনি, এবং এরপরে প্রাদুর্ভাবের যদি কথা বলি, রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে কিন্তু খুব কম ছিল, এবং গত 24 ঘন্টা আপনি যদি বলছিলেন নীলফামারী এই সদর হাসপাতালে 4 জন শিশু এবং 1 জন বৃদ্ধ মহিলা কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এবং আপনাকে যদি ছোট্ট করে আরো যদি তথ্য দেই, নীলফামারীতে আপনার আইসোলেশন ওয়ার্ড যেটা রয়েছে সেটি হচ্ছে মোটামুটি প্রত্যেকটা সদর উপজেলা থেকে শুরু করে নীলফামারী 6টি যে উপজেলা রয়েছে আইসোলেশন ওয়ার্ড মোটামুটি প্রস্তুত রয়েছে, এবং শুরু থেকেই দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণের মধ্যেই ছিল হামের উপসর্গ নিয়ে যারা রোগী ভর্তি হয়েছে তাদের চিকিৎসকরা বেশ যত্ন সহকারে তাদেরকে সেবা দিয়েছেন। আপনাকে যদি বলি, আপনাকে এই পর্যন্ত নীলফামারী হামের উপসর্গ নিয়ে ভর্তির সংখ্যা টোটাল শুরু থেকে এই পর্যন্ত 150 জন, ল্যাবে পাঠানো মোট সিরামের সংখ্যা হচ্ছে 117টি, আর নিশ্চিত হামের রোগীর সংখ্যা পাওয়া গেছে 8টি। আমি প্রথমে আপনাকে বলেছিলাম মৃত্যুর সংখ্যা কিন্তু এই পর্যন্ত কিন্তু নীলফামারীতে নাই। তবে আমরা জানতে পেরেছি রংপুর মেডিকেল কলেজে নীলফামারী
মারা গেছে। সব মিলে যদি বলা যায় যে এখন পর্যন্ত নীলফামারীতে কিন্তু হামের উপসর্গ নিয়ে যে রোগী রয়েছে সেটা প্রাদুর্ভাব শুরু থেকে কম ছিল এবং এখনো নিয়ন্ত্রণ আছে। তবে সংখ্যার কথা আমিরুল, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কোরবানির সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত নাটোরের খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করায় এই অঞ্চলের পশুর চাহিদাও বেশি। এরই মধ্যে পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন খামারগুলোতে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। গরুর খাবারের আয়োজন করতে এই কর্মযজ্ঞ। কাটা হচ্ছে কাঁচা ঘাস, পশুর যত্ন দিতে ব্যস্ত খামারিরা। কোরবানির ঈদ ঘিরে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে নাটোরের খামারগুলো। প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। খামারিদের দাবি, পশু মোটা তাজা করতে বেছে নেওয়া হচ্ছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। গমের ভুসি, খড়, ঘাস দেওয়া হচ্ছে ক্রস বাহামা, শাহিওয়াল, হলিস্টাইন ফ্রিজিয়ান ও দেশীয় শঙ্কর সহ উন্নত জাতের গরুগুলোকে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীদের আনাগোনাও শুরু হয়েছে খামারগুলোতে। আমরা সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুগুলো তৈরি করি। এই জন্য আমাদের ড্রিমল্যান্ড এগ্রো, নাটোর সদর নাটোর, এই চাহিদা ব্যাপক। প্রাকৃতিক খাবার খাওয়াই, কাঁচা ঘাস, গমের ভুসি, ভুট্টা, ডালের ভুসি, এগুলো সব প্রাকৃতিক খাবার। 3.5 লাখ থেকে শুরু করে 15 লাখ টাকা মূল্যের গরুর দেখা মিলছে খামারগুলোতে। বাজার মূল্য ভালো পেলে লাভবান হবার আশা খামারিদের। আমরা বিভিন্ন হাট থেকে ঘুরে বাছাই করে উন্নত জাতের গরুগুলো কিনে থাকি। আমাদের দেশে যদি অন্য দেশ থেকে গরু অবৈধভাবে হোক বৈধভাবে হোক আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশের খামারিরা এত ক্ষতিগ্রস্ত হবে যে এই ক্ষতি কোনোদিনই পূরণ করতে পারবে না। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানির জন্য জেলায় এবার 20,000 খামারি 4,75,437টি গবাদি পশু প্রস্তুত করেছে, যা জেলার চাহিদা মিটিয়ে চলে যাবে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। নাটোর জেলার প্রয়োজন রয়েছে 2,74,611টি এবং উদ্বৃত্ত থাকবে 2,08,26টি। এদিকে অবৈধ পথে যেন কোনো পশু সীমান্ত পাড়ি দিতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থানে আছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। বর্ডার এরিয়াতে বিডিআরদেরকে আমরা সতর্ক করে দিয়েছি যাতে করে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ধরনের গবাদি পশু না আসতে পারে এই কুরবানির সময়। দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালন করায় এখানকার পশুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। খামারিরা বলছেন, সীমান্ত পথে অবৈধভাবে গরু আসা বন্ধ করা হলে সেই সাথে বাজার তদারকি করলে তারা লাভবান হবেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ঈদুল আজহার আর বাকি 2 সপ্তাহ। চট্টগ্রামে বসেনি অস্থায়ী কোনো পশুর হাট। স্থায়ী হাটগুলোতেও শুরু হয়নি বেচাকেনা। তবে বাড়ছে দামের উত্তাপ। গোখাদ্য আর পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে গত বছরের তুলনায় গরুর দাম বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছেন বিক্রেতারা। চাহিদার তুলনায় পশুর ঘাটতি মেটাতে ভরসা এখন আশপাশের জেলা ও উত্তরবঙ্গ। নগরীর সাগরিকায় অবস্থিত স্থায়ী পশুর হাটের চিত্র এটি। নেই ক্রেতা বিক্রেতার হাকডাক। কোরবানের এখনো বাকি আছে প্রায় 2 সপ্তাহ। তাই শেষ মুহূর্তে হাট প্রস্তুতের কাজ সেরে নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে স্থায়ী পশুর হাট হওয়ায় কেবল কোরবানিই নয়, বিয়ে, মেজবান সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য গরু কিনতে আসছেন অনেকে। কেউ আবার আগে ভাগেই বাজার দর যাচাই করে নিচ্ছেন। কিন্তু বিক্রেতাদের হাঁকা দাম শুনে অনেক ক্রেতারই চোখ কপালে উঠেছে। কোরবান আসতে আছে, ঈদের মৌসুম বৌদ্ধ রাখছে, এখন তো এখন বেচ না পারলে ঈদে তো বেচতে হবে, বেচতে পারবে, সমস্যা নাই। এই জন্য ওরা দাম ধরে রাখছে। আগে তো 5,000 টাকা মনে বেশি। আগে মনে করেন যে জনপ্রতি একটা করে দিতে, এখন 2 জন বা 3 জনে মিলে একটা করে দিবেন। পরিস্থিতি তেমন একটা সুবিধার না। হ্যাঁ, দাম বেশি। যদি ছোট গরু হয় একা কোরবান দিতে পারবো, আর বড় গরু হলে অংশীদার লাগবে, 2-3 জন লাগবে। বিক্রেতাদের দাবি, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামার ও গৃহস্থ পর্যায়ে পশুপালনে খরচ বেড়েছে। এর সাথে যুক্ত হয়েছে বর্ধিত গাড়ি ভাড়া। এই কারণে গত বছরের তুলনায় প্রতিটি গরুর দাম 10 থেকে 30,000 টাকা পর্যন্ত বেড়েছে বলে দাবি তাদের। 1,70,000 3 বিঘা গরু, আর আপনার 5 মহিনা 6 মহিনাগুলো আপনার 4 লাখ 7 লাখ এরকম। গত বছর 80,000 টাকা যেটা, এটা এখন 1,10,000 কিংবা 5। গত বছর ধরো গোস্তর মন 30-32, এবছর 20 গরু 35-37,000 মন চলতেছে। কৃষক গরু ছাড়তেছে না, কারণ কৃষক গরু ছোট থেকে ফালছে। এই গরুটা তো অনেক কি
লস দিয়ে বিক্রি করবে না। বাড়তি গাড়ি ভাড়া চাইতে আগে আসতে পরে 30,000 40,000 টাকা, এখন 50,000 টাকা গাড়ি ভাড়া ঢোকাইতেছে, তাহলে সব মালের উপর পড়বে না। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবার চট্টগ্রামে কোরবানি পশুর চাহিদা রয়েছে প্রায় 8,18,125টি। এর বিপরীতে উৎপাদন হয়েছে 7,83,180টি পশু। ঘাটতি থাকা প্রায় 35,000 পশুর চাহিদা পূরণ করা হবে আশপাশের জেলা ও উত্তরবঙ্গ থেকে আনা পশুতে। নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, ফরিদপুর এসব জায়গা থেকে গরু আসে। সুতরাং আমাদের যে ঘাটতিটা আছে 35,520, এই ঘাটতিটা ওসব জায়গা থেকে আসার পরে আমাদের আর কোনো সংকট থাকবে না। গত বছর চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ছিল প্রায় 8,96,269টি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নাটোরের লালপুরে মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী নবীনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নাটোর র্যাব ক্যাম্পের 6 সদস্যের একটি দল মোটরসাইকেলে সিভিল পোশাকে নবীনগর এলাকায় মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে যায়। এ সময় স্থানীয় যুবক সোহাগ মাহমুদের নেতৃত্বে 15 থেকে 20 জন র্যাব সদস্যদের পথরোধ করে তাদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে র্যাব সদস্যদের উপর হামলা চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের সাথেও তর্কে জড়ায়। এ সময় র্যাবের উপর হামলার নেতৃত্ব দেয়া সোহাগ মাহমুদকে আটক করে পুলিশ। আহত 5 র্যাব সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কোরবানির ঈদ ঘিরে জমজমাট রাজধানীর মশলার বাজার। তবে গেলবারের তুলনায় এবার দাম কিছুটা বেড়েছে। রেকর্ড দামে বিক্রি হচ্ছে আলু বোখরা। বাজারে অস্থিরতার জন্য আমদানি পর্যায়ে মূল্য বৃদ্ধিকেই দায়ী করছেন বিক্রেতারা। যদিও ক্রেতাদের অভিযোগ, ঈদে অতিরিক্ত চাহিদার সুযোগ নেওয়ার পায়তারা চলছে। তদারকি না থাকায় ইচ্ছামতো নির্ধারণ করা হচ্ছে দাম। ঈদকে সামনে রেখে চাঙ্গা মশলার বাজার। ক্রেতাদের বাড়তি চাহিদা মেটানোর প্রস্তুতি নিচ্ছেন দোকানিরা। তবে গত বছরের তুলনায় বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। আমদানিকারক ও পাইকাররা বলছেন মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বেড়েছে এলসি খরচ ও জাহাজ ভাড়া। সবকিছুর তুলনামূলক এই বছরের আপনার বাজার খুবই কম, ঠিক আছে। আর বেচা কিনা এখনও তো কুরবানি আমাদের আসে নাই, আরও প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ বাকি আছে। কোরবান উপলক্ষে যে পরিমাণ চাহিদা মূলত মার্কেটে থাকার কথা, তার চাইতে অনেক বেশি পরিমাণ আমদানি হওয়ার কারণে এবং বর্তমান প্রেক্ষাপটে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে গত বছর বা পূর্বের বছরের তুলনায় চাহিদা অর্ধেকের চাইতেও কম থাকার কারণে মশলার কোনো পণ্যের দাম বাড়ার কোনো রকমের কোনো সম্ভাবনা নেই। যদিও দোকানিরা বলছেন যুদ্ধের পর খুব একটা এলসি খোলা হয়নি। আগের মজুত করা মশলা এখনও বাজারে ছাড়া হচ্ছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে আলু বোখারার। আলু বোখারা আগের তুলনায় গতবারের তুলনায় ডাবল বাড়ছে, মোটামুটি ডাবল অনেক বাড়ছে। যুদ্ধের করতে গিয়ে কিছু কিছু ঘাটতি ওরা দেখা আমাদেরকে আর কি মার্কেটে আসলে, কিন্তু যেসব মালগুলো ওই দিক থেকে আসে দু একটা মাল ঘাটতি থাকতে পারে। সরবরাহ ঠিক থাকলে দাম কমার কথা, সরবরাহ ঠিক আছে বলছে, কিন্তু আমরা তো ওই আগের দামে পাচ্ছি না। নর্মালি সমস্ত কিছুতে গিয়ে একটু একটু করে যেটা বাড়ে, এটা হয়তো মানে একটা আইটেমে বোঝা যায় না, কিন্তু ওভারঅলে গিয়ে সেটা এফেক্ট করে। দেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র খাতুনগঞ্জেও মশলার মজুত আছে যথেষ্ট। বলা হচ্ছে সরবরাহের ঘাটতি নেই। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটে বোরো ধান কাটার মৌসুমে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ নিচু অঞ্চল। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন রামপালের কৃষকরা। কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার শঙ্কার পাশাপাশি বেড়েছে শ্রমিক ও মারাই খরচ। এমন পরিস্থিতিতে পুরুষের পাশাপাশি মাঠে নেমেছেন নারীরাও। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাটের রামপাল ও মংলার বিস্তীর্ণ নিচু এলাকা। ঠিক বোরো ধান কাটার মৌসুমে এমন পরিস্থিতিতে বিপাকে কৃষকরা। কৃষি অফিস জানায় মংলায় 50 হেক্টর জমির ধান আগে ঘরে তুলতে পারলেও রামপালের 4900 হেক্টর জমির অনেক বিলে এখনো ধান কাটতে পারেনি কৃষক। আবার কোথাও ধান কাটা পানিতে ভিজে নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। উপজেলার ডুবসামারি, সগুনা ও গোলবনিয়া এলাকার বিভিন্ন বিলে পানির নিচে ডুবে আছে কাটা ধান। কৃষকদের আশঙ্কা দীর্ঘ সময় পানিতে থাকলে ধানে অঙ্কুর গজাতে পারে। এই ধানগুলো তিনি এক ভাগ হচ্ছে খালি আপনার
নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো ওদের কিছু করার নেই। সমস্যার ভিতরে আছি, ধান উঠাতে পারতেছি না, আর ওদের কলা যাচ্ছে আর বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে, আমার ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে। ধান সব পানির তলে, এই দেখা যাচ্ছে ধান সব পানির তলে রয়েছে, এখন তো অসহায় পড়েছে। এখন তীব্র লবণাক্ততার মধ্যেও চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের তদারকিতে ভালো ফলনের আশা করেছিল কৃষক। তবে হঠাৎ বৃষ্টিতে এখন সেই স্বপ্নে নেমেছে শঙ্কা। বৈরী আবহাওয়ার সুযোগে বেড়েছে দিনমজুরের মজুরিও। শ্রমিক সংকটে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে কৃষককে। এতে উৎপাদন খরচ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে পুরুষের পাশাপাশি নারীরাও মাঠে নেমেছেন ধান কাটার কাজে। সম্পূর্ণ জমি এখনো পানির তলে, মানে এখনো উঠাতে পারিনি, আর কিষান তো পাওয়া যাচ্ছে না। বৃষ্টির পানিতে সব ডুবিয়ে গেছে, তাই আমাদের পুরুষদের পাশাপাশি আমাদেরও অনেক পরিশ্রম করা লাগতেছে, কারণ তারা একারা বাইরে উঠতেছে না। ধান আলারও কষ্ট, তারপর বৃষ্টিতে মনে করেন ধান কিছু কিছু নষ্ট হয়ে গেছে, আবার মনে করেন যে আমার তেল খরচ বেশি, এই কারণে আমরা এখন আপাতত মনে করেন যে 2500 থেকে 3000 পর্যন্ত নিচ্ছি। আর কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতার পাশাপাশি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। যদি কোনো কৃষক সমস্যায় পড়ে বৃষ্টির কারণে, তাহলে আমরা সেগুলো কৃষকদেরকে অবশ্যই সহযোগিতার মাধ্যমে কৃষককে আরো সুন্দরভাবে তার কৃষিটা সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা অতিবৃষ্টির মতো বৈরী আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলায় উপকূলীয় অঞ্চলের মানুষের নিয়তি। তবে কৃষকরা বলছে এবারের অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে ক্ষতি হয়েছে তাদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নরসিংদীর চরাঞ্চলে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। উপার্জনের একমাত্র সম্বল জমি হারিয়ে দিশেহারা সেখানকার অনেক কৃষক। অব্যাহত ভাঙন থেকে গ্রামের ঘরবাড়ি ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে প্রতি বছরই ভাঙছে নদী। 3 ফসলি বিস্তীর্ণ চরাঞ্চল পরিণত হচ্ছে গভীর নদীতে। নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর আলীপুর বাহেরচর গ্রাম। দীর্ঘদিন ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কবলে এসব চরাঞ্চল। স্থানীয়রা জানায় প্রতি বছরই বর্ষার শুরুর আগে দেখা দেয় ভাঙন। এতে দিন দিন এলাকায় কমছে 3 ফসলি জমি। ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে গেছে কয়েক হাজার পরিবার। পিছনে যে গ্রামগুলা, ওই গ্রাম পর্যন্ত আমাদের চক ছিল, এখন ভাঙতে ভাঙতে আমাদের যে মোট জমি ছিল চকের, এর মধ্যে 4 ভাগের 3 ভাগই ভেঙে গেছে, ইতিমধ্যে ভেঙে গেছে। হাজার হাজার বিঘা জমি নদী অলরেডি নিয়ে গেছে। এখন বাকিটা যতটুকু আছে ততটুকু যদি রক্ষা করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষ অন্তত একটু কাজকর্ম করে কৃষি কাজের উপর যারা নির্ভর করে তারা কিন্তু একটু স্বস্তি পাবে। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। এতে ভাঙন আতঙ্কে দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসীকে। একবারে এক এক সময় এক একজন ক্ষমতায় আসার পরে আমাদেরকে আশ্বস্ত করে, ভোটের আগে আমাদেরকে আশ্বস্ত করে আপনাদের এই বেড়িবাঁধ করে দেব, কিন্তু আমরা শেষ পর্যন্ত এই বেড়িবাঁধের পাই না। 20-25 বছর আগের থেকে এই ময়ূরসার এই পাশে বা অন্যান্য দিকে যে বালু উত্তোলন করে, এই বালু উত্তোলনের কারণে মনে হয় ভাঙনটা বেশি। এ বিষয়ে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড বলছে নদী ভাঙন রোধে পরিকল্পনা রয়েছে তাদের। ভাঙন এলাকার সমীক্ষা শেষে পাঠানো হবে মন্ত্রণালয়ে। বেড়িবাঁধের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং এখান থেকে সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের দিয়ে সেখানে আমরা পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসলে সমাধান বের করতে পারব। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব। প্রায়োরিটি বেসিসে সরকারের তো প্রায়োরিটিও থাকে বিভিন্ন জায়গায়, তো এগুলো বিবেচনা করে আমরা ইনশাল্লাহ এখানে ওই নদী ভাঙনটা কিভাবে রোধ করা যায় এই জন্য আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এসব চরাঞ্চল এলাকার মানুষের আয়ের বড় অংশ আসে কৃষি থেকে, তাই কৃষি জমি বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। তাপস সরকার, যমুনা নিউজ। পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক হয়ে উঠেছে ঢাকা বরিশাল মহাসড়ক। কিন্তু মাদারীপুরের রাজুরে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ইজি বাইক স্ট্যান্ড এখন বড় ধরনের ভোগান্তি আর দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ইজি বাইক দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায় বাড়ছে যানজট ও ঝুঁকি। আসন্ন ঈদ সামনে রেখে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন দূরপাল্লার পরিবহন চালকরা।
পদ্মা সেতু চালুর পর থেকেই কয়েক গুণ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ, অথচ সেই তুলনায় বাড়েনি সড়কের সক্ষমতা। দীর্ঘদিন ধরে সড়কটি 6 লেনের এক্সপ্রেসওয়েতে উন্নতি করার আলোচনা থাকলেও থমকে আছে কাজ। ফলে শুরু এই মহাসড়ক দিয়েই চলছে দূরপাল্লার বাস, ট্রাক, মোটরসাইকেল সহ ছোট বড় যানবাহন। এতে বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এরই মধ্যে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট সেতুর 2 প্রান্ত সহ বিভিন্ন স্থানে মহাসড়কে গড়ে উঠেছে অবৈধ ইজি বাইক স্ট্যান্ড। মহাসড়কের 2 পাশে দাঁড় করিয়ে রাখা হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইক। সেখান থেকে ওঠানামা করছে কবিরাজপুর, হোসেনপুর, গোহালা ও বনগ্রাম সহ আশেপাশের এলাকার যাত্রীরা। প্রতিদিন একটা রিস্কের উপরে থাকি সবাই, এখানে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতে আছে। এই রাস্তাটা এই বাঙ্গার থেকে ফরিদপুর রাজবাড়ি থেকে ডাইরেক্ট কুয়াকাটা বরিশাল, এটা 6 লাইনের কথা ছিল, কিন্তু তা হইলো না। মানুষের যাতায়াত তো বাড়ছে, ঢাকামুখী বেশি, পদ্মা সেতু হতে এইদিকে তো মানুষ যায় বেশি। শুধু তাই নয়, ট্রাফিক আইন কিংবা সিগন্যালের তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে চলাচল করে এসব 3 চাকার যানবাহন। এতে তৈরি হচ্ছে যানজট, ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন দূরপাল্লার পরিবহন চালকরা। সিএনজি গুলি পটকেরা পিছনে ডানে বাই দেখে না, পটকেরা গাড়ি ঘুরান দেয়। ওরা তো অরিজিনাল ড্রাইভার না, ওরা আগে খেতে কাম করছে, এসে অটো ধরছে। এলোপাতারি গাড়ি রাখে, রাস্তা ব্লক করে তো জাম করে তো, যা কোনো ব্যবস্থা নেই। ইজি বাইক চালকদের দাবি, পাশে বিকল্প সড়ক না থাকায় প্রধান সড়কে উঠতে হচ্ছে তাদের। নিরাপদ চলাচলের জন্য 6 লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমাদের যাওয়ার জন্য একটা রাস্তা থাকতো সাইড দিয়ে, ওইখান দিয়ে আমরা যাতায়াত করতাম। রোডে থাই রিক্সে, সারাদিন রিক্সে থাই, আর আমাকে সাইডে যদি রাস্তা থাকতো তাহলে তবে আমরা মেন রাস্তায় উঠতাম না। হাইওয়ে ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, আর হাইওয়েতে না উঠলে তো আপনার যাত্রী পাওয়া যাবে না। এদিকে মহাসড়ক থেকে অবৈধ ইজি বাইক স্ট্যান্ড উচ্ছেদ এবং শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। অটো রিক্সার দৌরাত্ম, ইজি বাইকের স্ট্যান্ড করা, এই জাতীয় কিছু ইস্যু আছে। তো আমি আমার ট্রাফিক বিভাগকে বলেছি, ওনারা খুব দ্রুতই প্রত্যাশা করি যে এটা সমাধান করতে সক্ষম হবে। গত এপ্রিল মাসে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে 6টি দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি ঘটে। মোস্তফাপুর হাইওয়ে থানায় মামলা হয় 4টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। পড়াশোনার খরচ যোগানোর পাশাপাশি পরিবারের হাল ধরতে 2 কিশোরের এক অদম্য লড়াইয়ের গল্প এখন হিলির মানুষের মুখে মুখে। 2 বন্ধু শিহাব ও ফারহান দমে যাননি অভাবের কাছে, বরং মেধা আর পরিশ্রমকে পুঁজি করে নেমেছে ব্যবসায়। মাত্র 15 টাকায় আলু পরোটা বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়। ধোঁয়া ওঠা সুবাসে মোমো করছে চারপাশ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই হিলিবাজারের খাদ্য গুদাম মোড়ে দেখা মেলে এই ব্যস্ততার। এক চিলতে দোকানের সামনে তখন দীর্ঘ সারি ভোজন রসিকদের। পাশে এখন আমাদের হিলি আপনার গুডাউন মোড়ে আলু পরোটাটা করা হয়, খুব সুস্বাদু, এজন্য এখানে আসছি। আলু পরোটাটা খুবই সুস্বাদু এবং অনেক ভালো, বিভিন্ন আইটেম থাকে ভর্তার। পরমেশেষ আছে, এখানে আড্ডা দিই, আলু পরোটা খাই, সুস্বাদু, খেতে ভালো লাগে, খাওয়ার মান ভালো। মোটামুটি সিরিয়াল থাকে সবসময়, 4 জন 5 জন 7 জন সিরিয়াল থাকে, সিরিয়াল না নিয়ে আসা যায় না। এই ব্যস্ততার কারিগর 2 কিশোর, শিহাব হোসেন ও ফারহান ইসলাম। দুজনেই এবার এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার খরচ জোগাতে বিকেল বেলায় নেমে পড়েন ব্যবসার ময়দানে। আমরা 2 বন্ধু মিলে পরিকল্পনা করার পরে, অনেক বড় ভাইদের কাছে পরিকল্পনা নিলাম, নেওয়ার পরে আসলে আলু পরোটার ব্যবসাটা চালু করে দিলাম। প্রথমে আমাদের আসলে আলু পরোটা বিক্রি হতো খুব স্বল্প সংখ্যক, 100 থেকে 120 পিস এমন, আর এখন প্রায় 300-400 পিস যায় আলহামদুলিল্লাহ। একটা কর্ম করতে হবে, তো আমরা ভাবলাম যে বেকার আমরা কি করব, মানুষের দোকানে কাজ করতাম, করতে করতে ভাবলাম যে নিজেরাই কিছু একটা করি। ওর সাথে আমরা বসলাম, বসে ও বললো তাহলে রান্না ইত্যাদি এসব আমি দেখবো, তুমি শুধু আমাকে সার্ভ করবা। 2 বন্ধু মিলে একসাথে একটা ব্যবসা দিই। মাত্র 15 টাকায় মেলে আলু পরোটা, সাথে বোনাস হিসেবে থাকে বাহারি 5 পদের ভর্তা। প্রতিদিন মাত্র 3 ঘন্টায় 300 থেকে 400 পিস পরোটা বিক্রি হয় এখানে। চাহিদা এতটাই যে অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যান। ছেলেদের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন অভিভাবকরাও। আমার ছেলেটা খুব বুদ্ধি করে এই যে আলু পরোটার দোকান দিছে, এই পাশাপাশি লেখাপড়াও করে, এবং আমার এই যে আয় করে সেই আয়টার থেকেও আমার বাড়ির খরচ চলে যায়, সংসার খরচ চলে যায়। আমরা সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হিলির এই 2 অদম্য কিশোর প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি আর শ্রম থাকলে শূন্য থেকেও সাফল্য আনা সম্ভব। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দীর্ঘ 9 বছর পর আবারও চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট ওয়েজ অ্যান্ড্রুজ থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান। বেইজিং পৌঁছানোর পর ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের রাষ্ট্রপ্রধান ট্রাম্প শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে এই বৈঠকে হরমুজ প্রণালী খুলে দিতে চীনের মাধ্যমে ইরানকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়াও নজরে থাকবে তাইওয়ান ও বাণিজ্য ইস্যু। বৈঠক পরবর্তী বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন ট্রাম্প শি। পরবর্তীতে দুই নেতার রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই সফরে সঙ্গী থাকছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা। এরই মধ্যে রয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এবং বোয়িংয়ের শীর্ষ নির্বাহী কেলি অর্টবার্গ সহ অনেকে। ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে রিস্ক ম্যানেজমেন্ট সামিট হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। পাকিস্তানের একটি জনবহুল বাজারে বোমা বিস্ফোরণে অন্তত 10 জনের প্রাণ গেছে। তাদের মধ্যে কমপক্ষে 2 জন পুলিশ সদস্য, আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের নাওরাং বাজারে ঘটনাটি ঘটে। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বিস্ফোরণের ধরন জানতে তদন্ত করছে পুলিশ। কদিন আগেই একই প্রদেশে গাড়ি বোমা হামলায় কমপক্ষে 21 পুলিশ সদস্য নিহত হন। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত একাধিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে অঞ্চলটিতে। দীর্ঘ যুদ্ধে দিনের পর দিন মিলছে না কোনো খাবার, নেই রণক্ষেত্র থেকে সামান্য অবকাশও। রীতিমতো মানবেতর জীবন কাটছে 4 বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনের সেনাদের। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হাড় ঝিরঝিরে 3 ইউক্রেনীয় সেনার ছবি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধের আরও কিছু নৃশংস নজির। হাড় জিরজিরে হয়ে যাওয়া পাশাপাশি দাঁড়ানো কঙ্কালসার এই 3 যুবক ইউক্রেনের ফ্রন্টলাইনের সেনা। টানা 17 দিন কোনো রকম খাবার আর মাসের পর মাস কোনো ছুটি না পেয়ে চরম বিপর্যয় নেমে এসেছে তাদের জীবনে। ক্ষুধায় প্রায় জ্ঞান হারানো সেনারা জীবন বাঁচাচ্ছে বৃষ্টির পানি খেয়ে। এই ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় তোলা এই ছবিটি প্রকাশ করেছে এই সেনাদেরই একজনের স্ত্রী। ছবিটি ঘিরে সাম্প্রতিক এক প্রতিবেদনে রাশিয়া ইউক্রেন যুদ্ধের রোমহর্ষক কিছু ঘটনা তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে উঠে এসেছে 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মানবেতর জীবনের চরম বাস্তব চিত্রের সামান্য কিছু নজির। প্রকাশিত প্রতিবেদনটিতে জানা গেছে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে নির্জন বাংকারে অনাহারে দিন কাটাচ্ছে হামলার জেরে ব্রিগেড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বহু ইউক্রেনীয় সেনা। ভাগ্য প্রসন্ন থাকলে কালে ভদ্রে একবার আসে খাদ্য সরবরাহ, কিন্তু সেখানেও থাকে কেবল চকলেট বার, ওটমিল ও পানি, যা একটু একটু করে খেয়ে কাটাতে হয় মাসের পর মাস। মূলত চলমান যুদ্ধে রাশিয়ার ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এমন বেহাল দশা ইউক্রেন সেনাদের। ফ্রন্টলাইনের দুপাশের 25 কিলোমিটার এলাকা জুড়ে দিনরাত উড়ে রুশ বাহিনীর টহল ড্রোন, যে কারণে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে খাবার, গোলাবারুদ, ওষুধসহ প্রয়োজনীয় রসদের সরবরাহ। রাশিয়ার বোমার আঘাতে ধ্বংস হয়েছে ফ্রন্টলাইনের বহু গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু। ফলে ইউক্রেন সেনাদের জন্য শুরু হয়েছিল আকাশপথে রসদ সরবরাহ, কিন্তু সেই রসদও পৌঁছায় সেনাবাহিনীর 10% বা তারও কম সদস্যদের কাছে। জার্মান ভিত্তিক এক গবেষণায় জানা গেছে এই তথ্য। বেকায়দায় আছে রুশ সেনারাও। ইউক্রেনের ছোট ছোট আত্মঘাতী ড্রোনের আঘাতে প্রায় অকেজো হয়ে পড়েছে রাশিয়ার বিশাল বিশাল ট্যাঙ্ক ও সাজোয়া যান। ফলে চলাফেরা করতে হচ্ছে ছোট ছোট দলে ভাগ হয়ে। কোনো রকম খাবার কিংবা রসদের নিশ্চয়তা ছাড়াই ঝুঁকিপূর্ণ সব মিশনে পাঠানো হচ্ছে সেনাদের। ক্ষুধায় দিশেহারা হয়ে কাঁচা খাবার, উচ্ছিষ্ট, এমনকি সহকর্মীকে হত্যা করে তার মাংস খাওয়ার মতো ভয়াবহ ঘটনার খবরও মিলেছে যুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে পড়া রুশ সেনাদের নিয়ে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আবারও খেলার খবর। বিশ্বকাপের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে সুইডেন। দলে জায়গা হয়নি বার্সেলোনা উইঙ্গার রুনি বার্গদির। দলটিতে খুব বড় কোনো চমক নেই, তবে বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে 26টি ম্যাচ খেলা উইঙ্গার রুনি বার্গদির জায়গা না পাওয়া অনেকটা চমকপ্রদ। এছাড়া হাঁটুর চোটে প্রায় 1 বছর ধরে বাইরে থাকা টটেনহাম হটস্পার ফরওয়ার্ড দেয়ান কুলুসেভস্কির ফিট হওয়ার অপেক্ষাও করেনি হেড কোচ গ্রাহাম পটার। ইনজুরি থেকে ফেরা লিভারপুল তারকা আলেকজান্ডার ইসাক আছেন স্কোয়াডে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী 11 জুন। সুইডেন প্রথম ম্যাচ খেলবে 14 জুন তিউনিসিয়ার বিপক্ষে। এফ গ্রুপে তাদের অন্য 2 প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও জাপান। এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।